নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আবাল বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। পায়ে পাড়া দিয়ে মুখের উপর ঠোঁটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে নেই, কাজ হবে না। বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। হা ভোট মানেই হচ্ছে আজাদি, না ভোট মানে হচ্ছে গুলামি। এবার আপনারা বলুন, আজাদি না গুলামি? আজাদি না গুলামি? এই দেশ শুধু মুসলমানদের নয়, অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে ফুলের বাগান, আরো 3টি ধর্মের লোক এখানে বসবাস করেন। আমরা তাদের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই। আমাদের কথা ভাই একেবারেই স্পষ্ট, জীবন দিব, আমার মায়ের ইজ্জত দেব না। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ, মাটি এবং সম্পদ, ইজ্জত কার কাছে নিরাপদ। সম্মানিত ভাই ও বোনেরা, খুলনাকে একসময় বলা হতো শিল্পের রাজধানী। আজকে শিল্প 54 বছরে বিকশিত না হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। এক এক করে সবগুলা সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে। দুনিয়ার দেশগুলো শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা শিল্পকে একটা একটা করে খুন করছি। আপনাদের স্মরণ থাকার কথা, 2001 থেকে 2006 4 দলীয় জোটের একটা সরকার ছিল। আমাদের সেই সময়ের সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, তিনি এক সময় এসে 15 বছরের মাথায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমার মেয়াদকালে নতুন করে আর একটি শিল্প কারখানায় তালা ঝুলাতে আমি দেব না। তিনি বলেছিলেন, আমি আমার যেটুকু যোগ্যতা আছে সবটুকু উজাড় করে বন্ধ তালাবদ্ধ কারখানাগুলো আমি খুলে দেওয়ার চেষ্টা করব। এবং বাংলাদেশে তিনি তাই শুরু করেছিলেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এখন বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দল সম্পন্ন করতে চায়। এই শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এখানে একজন মানুষ বেকার হয়নি, একজন মানুষ বেকার হওয়ার সাথে সাথে একটা পরিবার বিপদের মুখে পড়ে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায়, সমর্থনে, ভোটের আয়ে, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এদেশের সেবা করার সুযোগ পাই, আমরা কথা দিচ্ছি বন্ধ নয়, বন্ধগুলা খুলব, নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া হবে। ছেলেরা কাজ করবে, মেয়েরা কাজ করবে, স্বস্তির সাথে, নিরাপত্তার সাথে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব নিকাশ নেব না। ওই টেলিফোন আমাদের কাছে অচল। আমরা ইনসাফের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব। এমনকি আমরা এটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী, এইটাও আমরা দেখব না। আমরা দেখব এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা। তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন, তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাই বোনেরা, 15.5 বছর শুধু আমরা নির্যাতিত হইনি, আরো অনেকেই নির্যাতিত হয়েছেন। তবে এটা সঠিক, আমরা যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি। কারো অফিস সবগুলো বন্ধ ছিল না পুরোটা সময় জুড়ে। কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়নি। কারো দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়নি। কারো নেতাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়নি। এবং শেষ পর্যন্ত দিশাহারা হয়ে
কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। এই সবগুলা ছিল জামাতে ইসলামের উপর চরম জুলুম। সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী, আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন, ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ঘাত আপনার সম্পদ, আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন। সরকারের কুপানলে পড়বেন, আপনারা তা পরোয়া করেননি। আমাদেরকে আপনারা আদর করে ভালোবেসে আপনাদের কুলে বুকে আমাদেরকে ঠাঁই করে দিয়েছিলেন। আমরা আপনাদের কাছে বড়ই ঋণী। এ ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন, আল্লাহ যেন এই দুনিয়া এবং আখিরাতে আপনাদের জন্য সেই নিরাপদ ঠিকানা ঠিক করে দেন। আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে কথা বলতে নয়। সেই 15.5 বছর মায়ের বুক থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, আমি ওই মায়ের পক্ষে আজকে কথা বলতে দাঁড়িয়েছি। যে বাবার বুক থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে, আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি। যে বোনটির বুক থেকে তার স্বামীকে উধাও করা হয়েছে, আমার সেই বোনটি, আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি। যে কচি সন্তানগুলোকে এতিম করা হয়েছে, আমি সেই এতিম অবুঝদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। ঘুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মজলুমানের খোঁজখবর নেওয়া,